জিপিএইচ ইস্পাত নিবেদিত। প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান জিপিএইচ ইস্পাত কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মূলত বিশেষজ্ঞ এবং চিকিৎসকদেরকে নিয়ে করোনায় করণীয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সরাসরি অনুষ্ঠানে আমাদের দেশে এবং দেশের বাইরে থেকে অতিথিরা যুক্ত হন। আজকে আমাদের 3 জন অতিথি রয়েছেন এবং তাদের মধ্যে একজন দেশের বাইরের এবং 2 জন দেশের রয়েছেন। প্রথমেই আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আবু তাহের। তিনি পোর্টল্যান্ড, যুক্তরাষ্ট্র ইন্টারনাল মেডিসিনে কাজ করছেন। ডাক্তার মোহাম্মদ আবু তাহের, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এরপর আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে প্রফেসর ডাক্তার MS জিলানি। তিনি মাইক্রোবায়োলজিস্ট, ইব্রাহিম মেডিকেল কলেজের। এছাড়া আছেন আমাদের সাথে এখনও যুক্ত নেই, তবে যুক্ত হবেন ডাক্তার মোহাম্মদ রিজওয়ানুল করিম শামীম, যুগ্ম সদস্য সচিব, সমন্বিত করোনা নিয়ন্ত্রণ কেন্দ্র, স্বাস্থ্য অধিদপ্তর। তো আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এখন আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রথমেই আমি যেতে চাই ডাক্তার MS জিলানি, আপনার কাছে। নিশ্চয়ই প্রতিদিনের যে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন সেটি আপনিও দেখেছেন। আজকে যে বিষয়টি আমাদের সামনে এসেছে যে 706 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, সেই তথ্যটি আমরা পেয়েছি। তবে আজকে প্রথমবারের মতো মৃত্যুর যে তথ্য সেটি আমাদেরকে সংবাদ সম্মেলনে জানানো হয়নি। বলা হয়েছে যে প্রেস রিলিজের মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে এবং আশা করি, আমরা প্রত্যাশা করি যে সেই সংখ্যা যত কম হয় ততই আমাদের জন্য মঙ্গলজনক। তো আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের যে সংক্রমণের চিত্র? বলা হচ্ছে যে এখন আমরা খুব হাই ট্রান্সমিশন স্টেজে রয়েছি। আসলে আপনার কাছে কি মনে হয়? আপনার বিশ্লেষণটি একটু শুনতে চাই। ধন্যবাদ। আসলে আমরা একটা গভীর সংকটের মধ্যে আছি, আমরা এবং জগৎ সংস্কৃতি। সংকটটা ঠিক এমনই যে আমরা সবাই কম বেশি এটা সম্পর্কে খুব ভালোই জানি। আবার দেখা যাবে যে অনেক বড় বিশেষজ্ঞরাও এই সম্পর্কে অনেক ব্যাপারই অনেক কিছু আগে থেকে আগাম জানেন না বা বলতে পারবেন না। তো এটার একটা মূল কারণ হচ্ছে যে এই রোগটা মাত্র বয়স হচ্ছে 4 মাসেরও কম, এই সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আগে থেকেই এটা সম্পর্কে বলাটা একটু ডিফিকাল্ট। তারপরেও আজকে আমরা যে তথ্যপত্র দেখলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে, বেশি আছে। যদিও খুবই আনন্দের ব্যাপার বা আমার হয়তো ভালো লাগছে যে আজকে আমরা কোনো মৃত্যুর তথ্য পাইনি। তবে এইটার থেকে আমরা আসলে এক্স্যাক্টলি আমরা চিত্রটা পাবো না বা আমরা এর থেকে বলতে পারবো না যে আমরা এখন একটা স্টেবল পজিশনে যেতে যাচ্ছি অথবা আমাদের পিকে আসাটা কতদিন। প্র্যাকটিক্যালি আমরা যদি কোনো একটা রোগ মানে বিশেষ করে সংক্রামক ব্যাধি সম্পর্কে বুঝতে চাই, তাহলে আমাদেরকে 3টা ব্যাপারে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে the organism, parasite, host, as well as the environment. যদি আমরা প্রথমে যদি প্যারাসাইটের কথা বলি, যে ভাইরাস, এই ভাইরাস দেখা যাচ্ছে যে এটা আমরা প্রথমে চায়না থেকে এই করোনা ভাইরাসটা উৎপত্তি হয়েছিল, তারপরে এটা বিভিন্ন দেশ হয়ে আমাদের দেশে এসেছে। এখন অন্যান্য দেশে এটা যে হারে এটা বৃদ্ধি হয়েছে, যে সময় পরে পেকে গেছে, এটা সবসময় একই রকম একভাবেই হবে তা কিন্তু। ডাক্তার জিলানি, আমি একটু যুক্ত করতে চাই এর সাথে যে এই ভাইরাসটি, বাংলাদেশের যে ভাইরাসটি, সেটির চরিত্র বৈশিষ্ট্য কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। আসলে এটি নিয়ে গবেষণা হয়েছে বলে আমাদের কাছে জানা নেই। তবে পার্শ্ববর্তী দেশ ভারত, এটি গণমাধ্যমের খবরের সূত্র ধরে বলছি যে তারা বলছেন যে ভাইরাসটির যে স্পাইক রয়েছে সেটি এখন যেভাবে তারা আক্রান্ত করে মানুষকে, মানে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিছু দুর্বল হয়েছে বলে তারা বলছেন। সেটি গণমাধ্যমের খবর। তো আপনারা কি জানেন এই বিষয়ে, সেটি একটু জানতে চাই। এক্স্যাক্টলি এটা আসলে এখনই বলে দেওয়ার মতো সময় আসলে হয়।
আমরা এখনই আসলে এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারবো না। তবে আমরাও এটা জানি যে এটা একটা আরএনএ ভাইরাস, এবং আরএনএ ভাইরাস কিন্তু খুব দ্রুতই র্যাপিডলি তা আসলে মিউটেট হয়। এখন এই ভাইরাসটা ধরেন চায়না থেকে প্রথমে ইউরোপে গেছে, ইউরোপ থেকে আমেরিকাতে গেছে, সেখান থেকে আমাদের দেশে এসেছে। এই ভাইরাসটার আহ, অনেকগুলো এই ভাইরাসটা কিন্তু অনেকগুলো স্ট্রেন আছে যারা হিউম্যান কেসে ইনফেক্ট। যেমন সার্স মার্স ছাড়াও আরো 4টে স্ট্রেন আছে, যেমন HPV1 বা 229E। এই যে আরো 4টা যে আছে তারা কিন্তু সিম্পল কমন কোল্ড। এখন আমরা কিন্তু জানি না যে ওই কমন কোল্ড মানে হচ্ছে এরকম ভাইরাসগুলো আমাদের দেশে সার্কুলেটেড আছে। আমাদের এটার মধ্যে যে মিউটেশন হয়তো যেহেতু ওরা কোনো একটা অর্গানিক যে হোস্টকে ইনফেক্ট করার পরে ওরা যতবার ডাক্তার মাল্টিপ্লাই জিলানি, করবে আপনার কাছে আমি এই বিষয়টি নিয়ে আসবো, এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো। তার আগে আমি একটু যুক্তরাষ্ট্রের ডাক্তার মোহাম্মদ আবু তাহের তার কাছে যেতে চাই। আমরা জানি যে এই করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত দেশ এবং করোনা ভাইরাস যেখানে এখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছে সেই দেশটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং সেখানে প্রায় ৭৫,০০০-এর মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছেন এবং প্রায় ১৫-১৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। বিশ্বের একটি উন্নত দেশ হয়েও যুক্তরাষ্ট্র কি এই করোনা ভাইরাস প্রতিরোধে ব্যর্থ হয়েছে আপনি মনে করেন? আমি সেটা ধন্যবাদ মাকসুদুল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ এনটিভিকেও। ব্যর্থ হয়েছে আমি বলতে চাই না, যে যখন এটার মানে ওয়ার্নিং আসলো আপনার ফেব্রুয়ারি থেকে, তারপরে মার্চে এটা আরো বেশি গুরুতর হলো আর কি। যেহেতু মৃত্যুর সংখ্যা বেশি ছিল না, এই জন্য মেজার্স গুলি ঠিকভাবে নেওয়া হয়নি ওই সময়ে। তো সবকিছু ডাটা কালেকশন করতে তো সময় লাগে না, এবং আপনি যখন একটা মেজার্স দিবেন এটার কি মানে সুবিধা অসুবিধা কি হয় এগুলি তো বিচার কোটায়, ওই জন্য সময় নিয়েছে আর কি। তো সবকিছুর সুবিধা অসুবিধা আছে, এটা দেখে নিতে হয়। তো ওইটা হিসাব করে আর কি ওনার স্টেপ নিয়েছেন। তো ব্যর্থতা আমি বলবো না, মানে যতটুকু তারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যেটুকু চেষ্টা করা উচিত ছিল করেছেন আর কি। তো এটা বলা যায় যে আমরা যদি এর আগে থেকে ওই সোশ্যাল ডিস্টেন্সিং এর মেজার গুলি নিতাম, তা থেকে অবস্থা আর একটু ভালো হতে পারতো হয়তো, কিন্তু আমরা এখন জানি না সেটা আর কি ফর শিওর। ডাক্তার মোহাম্মদ আবু তাহের আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু আপনি ইন্টারনাল মেডিসিন বিষয়ে কাজ করছেন। আমরা জানি যে এই করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ডজন খানেক ওষুধের নাম আমরা শুনেছি, এভিগান, রেমডেসিভির, তারপরে ফেভিপিরাভির, ক্লোরোকুইনিন, অনেক ওষুধের নামই আমরা শুনেছি। এখন বলা হচ্ছে যে রেমডেসিভির তার পারফরমেন্স অনেক ভালো এবং সেটি এখন প্রয়োগ করার কথা বলা হচ্ছে। তো যুক্তরাষ্ট্রে আসলে আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করছেন এই করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে? আচ্ছা, ওই ওষুধগুলি ইউজ হচ্ছে আর কি। প্রথম দিকে আপনার হাইড্রোক্সিক্লোরোকুইন অনেক ইউজ হয়েছে, তার সাথে আজিথ্রোমাইসিন, কিন্তু পরে দেখা গেল তো ওটা আপনার কিছু কার্ডিয়াক সাইড ইফেক্ট আছে, যেটাতে কার্ডিয়াক রিদমের প্রবলেম করে আর কি। তো এই জন্য ওই কম্বিনেশনটা বাদ দেওয়া হলো আর কি। তারপর হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করা হয়েছে, ক্ষেত্র বিশেষে রোগীর কন্ডিশন বুঝে রেমডেসিভিরও ইউজ করা হয়েছে, এবং এখন তো দেখা যাচ্ছে যে ওইটার বেশি উপকারিতা আর কি। তো এই জন্য কোম্পানি এই ওষুধ আবার র্যাম্প আপ করেছে আর কি করার জন্য এটার প্রোডাকশন। তো আশা করি যে মানে মেয়ের শেষের দিকে এটার প্রোডাকশন অনেক বাড়বে আর কি। আরো রেমডেসিভিরের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা পাননি? মানে সেখানে যে পরীক্ষামূলকভাবে যেগুলো হয়েছে সেখানে কি রেমডেসিভিরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা পেয়েছেন? কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় নাই। আচ্ছা, তো এখন আপনারা এই ওষুধটা কি প্রেসক্রাইব করছেন? মানে প্রেসক্রাইব হচ্ছে মানে ক্ষেত্র বিশেষে যখন নাকি রোগী সিভিয়ার আর ফেটাল ডিজিজ নিয়ে বা হাসপাতালে আছে তখন ইউজ করা হচ্ছে আর কি। এভরি কেসে তো ইউজ করা হচ্ছে আর কি। আপনার মডারেট কেসে যেখানে মানে রোগী সাপোর্টিভ ট্রিটমেন্টে হয়তো স্টেবল আছে বা ভালোর দিকে যাচ্ছে, তাদের জন্য এটা করার তো দরকার নেই আর কি, কারণ এটা এক্সপেন্সিভ ওষুধ। তো আপনার কাছে আপনি যখন করোনার চিকিৎসা জি বলুন। যে করোনার চিকিৎসার কথা যখন বলেন, মেইন জিনিস যেটা মনে রাখতে হবে যে এটা কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট। আপনার একটা রোগী যখন খারাপ হয়ে যায়
তার শ্বাসকষ্ট বেশি হয়ে যায়, অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, রেসপিরেটরি ফেলিয়ার যায়, তখন তার যে ভেন্টিলেটর লাগবে সেইটা দেওয়া তাকে, তারপর এখানে আনুষঙ্গিক সাপোর্ট দেওয়া, যেসব কমপ্লিকেশন হচ্ছে এখন আমরা দেখতেছি যে করোনা রোগীদের ক্লটিং হচ্ছে, মানে তাদের লাং ক্লট হচ্ছে বা স্ট্রোক হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, ওইগুলি চিকিৎসার জন্য সাপোর্ট করতে হবে। এগুলি কিন্তু খুবই ইন্টেন্সিভ এবং ক্রিটিক্যাল চিকিৎসা, তো ওইগুলি করতে হবে। ওইগুলি যদি করা যায় তাহলে আপনি এই যে হাইড্রোক্সিক্লোরোকুইন বলেন বা আপনি রেমডেসিভির বলেন বা কনভালসেন্ট সিরাম বলেন, এগুলি দিলে ওটাতে আরো সহযোগিতা হবে আর কি, হয়তো রোগীর আরোগ্যতা বাড়বে, আরোগ্যতা জি খুব জি quickly ডাক্তার হবে আর কি। মোহাম্মদ আবু তাহের, আপনার কাছে আবারও আসবো। আমি একটু ডাক্তার এস এম জিলানি ওনার কাছে যেতে চাই। জি ডাক্তার জিলানি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডাক্তার জিলানি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি তার কাছে পরে যাই। তাহলে একটু ডাক্তার মোহাম্মদ আবু তাহের, আপনার সাথে আরেকটু যুক্ত হই। যেই চিকিৎসাগুলোর কথা বলছেন, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার পর আপনারা একটি ব্যবস্থায় এসেছেন যেই ওষুধগুলো আপনারা প্রেসক্রাইব করছেন। তো যারা আমরা জানি যে উপসর্গবিহীন রোগীর সংখ্যা কিন্তু অনেক আছে এবং বাংলাদেশে সেই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি অনেক বেড়েছে। গবেষকরা, ডাক্তাররা তাই বলছেন। সেই উপসর্গবিহীন রোগীদের ক্ষেত্রে আসলে কি ধরনের চিকিৎসা সেবা আপনারা দিচ্ছেন, কিংবা ওইখানে উপসর্গবিহীন রোগীর সংখ্যা আপনারা কেমন পাচ্ছেন? এখানেও বেশ আছে, তো কিন্তু যেহেতু আপনি যদি টেস্ট না করতে পারেন তাহলে তো জানতে পারবেন না আর কি। তো ওইসব রোগীদের তো মেইন হলো যে আইসোলেশন, যে উপসর্গ ছাড়া কিন্তু আপনি সাসপেক্ট করে যে টেস্ট করলেন তারপর পজিটিভ পেলেন, ওদেরকে আলাদা করতে হবে আর কি তাদের, তাহলে আপনার আইসোলেশন হলো আর কি, যেটা বলে কেস ট্রেসিং এবং আইসোলেশন। তাদের তো উপসর্গের জন্য মানে অপেক্ষা করা, যে মানে তাদের কোনো উপসর্গ ডেভেলপ করে কিনা, তখন তাদের সেই চিকিৎসা দেওয়া। প্রিভেন্টিভ কোনো চিকিৎসা তো কথা বলা হয়নি, আপনারা কি ভ্যাকসিন আসবে তখন ওইটা প্রিভেন্টিভ চিকিৎসা আর কি। না, ভ্যাকসিনের বিষয়ে যেহেতু বলছেন, ভ্যাকসিনের বিষয়ে একটু জানতে চাই যে ইতালি কিন্তু দাবি করেছে তারা একটি ভ্যাকসিন ইতিমধ্যেই সফল ভাবে তারা পরীক্ষা করেছে এবং তারা সফল হয়েছে দাবি করেছে। আপনার এই বিষয়ে আপনার কাছে একটু তথ্য জানতে চাই। সায়েন্স টাইমসের সাময়িকীতে, যুক্তরাষ্ট্রের একটি সাময়িকীতে ইতিমধ্যেই সেই তথ্যটি জানানো হয়েছে। না, ওটা যেটা বলা হয়েছে যে ওটা মনে হয় প্রি ক্লিনিক্যাল, যে ওটা অ্যানিমালে আপনার অ্যান্টিবডি রেসপন্স পাওয়া গেছে, তার মানে হ্যাঁ, ইঁদুরের উপর তারা পরীক্ষা চালিয়েছেন। তারা এটা বলতেছে যে এটা তারা আশা করে যে এটা হিউম্যানও এটা রেসপন্স হবে। তো সেটা তো প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, এরপর তো ফেজ 1-এ যেতে হবে। আমেরিকা যেমন অলরেডি তারা মানুষকে ভ্যাকসিন দিয়েছে 2 দিন আগে, জি, তো এটা প্রসেস ফেজ 1 শুরু হয়ে গেছে। জি আবু তাহের, আপনার কাছে আসবো। তার আগে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার মোহাম্মদ রিজওয়ানুল করিম শামীম। রিজওয়ানুল করিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি যে বিষয়টি শুরু করেছিলাম, প্রতিদিন আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে সংবাদ সম্মেলন, সেই তথ্য দিয়েই আমরা মূলত আলোচনাটি শুরু করি। তবে আজকে যেটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আসলে মৃত্যুর সংখ্যাটি জানানো হয়নি, পরবর্তীতে প্রেস রিলিজে জানানো হবে সেটি বলা হয়েছে। আরেকটি বিষয় বলা হয়েছিল যে এই যে লকডাউন শিথিল করা হচ্ছে, এই শিথিল অবস্থায় মানুষের কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে, সেইগুলো প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হবে। তো আপনি যেহেতু করোনা সমন্বয় কেন্দ্রের যুগ্ম সদস্য সচিব, আপনার কাছে জানতে চাই আপনারা সেই স্বাস্থ্যবিধি গাইডলাইনে কি কি বিষয় রেখেছেন আবশ্যক হিসেবে? ধন্যবাদ আপনাকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের, যদি আপনি এসে থাকেন অথবা জেনে থাকেন, আমাদের সমন্বিত করোনা 19 কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নিচতলায় বা প্রথম তলায় বলা যায়, প্রথম তলায় অবস্থিত। সেখানে 8টা টিম আমরা কাজ করি। 8টা টিমে আমাদের প্রায় 50 জন লোক নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। তো আপনি যেটা এই মুহূর্তে বললেন, যদি লকডাউন তুলে নেওয়া হয় বা সীমিত আকারে লকডাউন গুলা যদি আমরা তুলে নিই, তাহলে সংশ্লিষ্ট যারা এই 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 লকডাউনের আওতার মধ্যে ছিলেন, তারা যখন লকডাউন গুলা তুলে নেবেন, তাহলে কি কি স্বাস্থ্যবিধিগুলো তাদের জন্য মেনে নেওয়ার কথা বলা হচ্ছে। আমরা প্রায় 55টি স্থাপনা বা 55টি পেশা
আমরা অন্তর্ভুক্ত করে বা 55টি স্থাপনা অন্তর্ভুক্ত করে আমরা কিছু স্বাস্থ্যবিধি আমরা লিপিবদ্ধ করেছি। আজকে বিকালের মধ্যে আমরা এটা ওয়েবসাইটে দিব, কালকে থেকে আপনারা www.corona.gov.bd তে আপনারা পাবেন। এখন প্রসঙ্গটাতে আসি। প্রসঙ্গটা হচ্ছে প্রথম যে স্বাস্থ্যবিধিটা সেগুলো হচ্ছে জনস্বাস্থ্যবিধি, সেগুলো সবার জন্য প্রযোজ্য। যেমন হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, হাঁচি কাশি শিষ্টাচার, সামাজিক দূরত্ব বজায় রাখা বা শারীরিক দূরত্ব বজায় রাখা, এগুলো হচ্ছে জনস্বাস্থ্য বিষয়। এটা সবার জন্য, সব পেশার জন্য, সবার জন্য প্রযোজ্য। দ্বিতীয়ত যে বিষয়বস্তুগুলো আসে সেগুলো হচ্ছে অনেকটা সামাজিক বিধিবদ্ধতার মধ্যে, যেমন স্কুল খোলা, লকডাউন বা ট্রাভেল এমবার্গো। আমরা আমাদের 45টা স্থাপনার মধ্যে যেসব বিষয়বস্তু রেখেছি আপনি লক্ষ্য করবেন, কালকে আপনারা হাতে পেয়ে যাবেন আশা করছি। সেটার মধ্যে একটা সেলুন খুললে সে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলবে, একটা শপিং মল খুললে বা একটা বাজার যদি খোলে তাহলে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলবে, মানুষ যদি মসজিদে যায় তাহলে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলবে, মানুষ যদি ডে কেয়ার সেন্টারে বা অফিস বা ব্যাংক আদালত এগুলা যদি খোলে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলবে। এখন একসাথে তো সবকিছু বলা সম্ভব না, আসলে সবকিছু আমি ব্যাখ্যা করে করে। রিজওয়ানুল করিম একটা বিষয় বলতে চাই যে আপনারা যে স্বাস্থ্যবিধি তৈরি করছেন সেগুলো যদি জি। কেউ না মানে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন, কিংবা এটি কি বাধ্যতামূলক করা হচ্ছে? কারণ আমরা জানি যে অনেক ক্ষেত্রে না মানা হলে সেক্ষেত্রে আপনারা জরিমানা করবেন কিনা, কিংবা কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে কিনা। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে শোনেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা ছাড়া জরিমানা বা কিছু পেনাল্টির ব্যবস্থা হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকবে। যেমন ধরেন একটা শপিং মলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া যে তার গেটে বা প্রবেশ পথে টেম্পারেচার মাপতে হবে। যেসব লোকের টেম্পারেচার বেশি থাকবে তারা শপিং মলে ঢুকবে না, তারা পার্শ্ববর্তী একটা জায়গায় আইসোলেটেড অবস্থায় থাকবে। যেমন বলা হয়েছে সব জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, সব জায়গায় স্যানিটাইজার। সেইগুলা যদি কেউ না করে তাহলে হয়তো তাদের জন্য শাস্তির ব্যবস্থা হবে, কিন্তু শাস্তি দিয়ে আসলে মানুষ যদি না মানতে চায়, শাস্তি দিয়ে মানুষকে আসলে আটকায় রাখা সম্ভব না। আমরা চাচ্ছি আমাদের জনসচেতনতা বাড়ানোর জন্য আমরা যাতে আমাদের সবগুলা দপ্তর অধিদপ্তর, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা সবাই যাতে মানুষকে সচেতন করতে পারি। জি, যাতে রিজওয়ানুল মানুষ করিম এই কাজগুলা আপনার করেন। কাছে আবারও আসবো এই বিষয়ে কথা বলার জন্য। আমি একটু ডাক্তার মোহাম্মদ আবু তাহেরের কাছে যেতে চাই। আপনার সাথে ভ্যাকসিন নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু আমাদের সাথে রিজওয়ানুল করিম যুক্ত হয়েছেন, ওনার সূত্র ধরে আপনার কাছে জানতে চাই যে এই যে লকডাউন শিথিল করার কথা বলা হচ্ছে এবং যে সব স্বাস্থ্যবিধি ওনারা তৈরি করছেন সেগুলো কতটুকু মানবে না মানবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, শঙ্কা থেকেই যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে লকডাউন শিথিল করা হচ্ছে যেভাবে, সেটি আসলে এখন এই ট্রান্সমিশনের এই পর্যায়ে কতটুকু যৌক্তিক আপনার কাছে কি মনে হয়? এই মুহূর্তে তো নাই, বাংলাদেশে যেহেতু কেসের সংখ্যা বাড়ছে, তো এই জন্য এটা যৌক্তিকতা হবে না। এমনকি আমেরিকায় এখন মানে কেস অনেক অনেক স্টেটেই কেস নিচের দিকে যাচ্ছে, তারপরেও ওরা অনেক স্টেটে লকডাউন এখনো বজায় রেখেছে। কোনো জায়গায়, অনেক জায়গায় আপনারা শুনেছেন যে মানে দেশের জনগণ চাচ্ছে যে তারা কাজে যেতে চায়, তারা সবকিছু আবার নর্মাল দেখতে চায় সব, কিন্তু তারপরেও মানে গভর্নররা রাজি হননি আর কি। তো আস্তে আস্তে খুলবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমাদের কেস বাড়ছে, এখনো পিকের দিকে যাচ্ছে, আমার মনে হয় না যে লকডাউন উঠায় নেওয়া ঠিক হবে আর কি। তো ওই যেসব ব্যবস্থা, যদি কিছু কিছু এরিয়া খুলে দেওয়া হয় তাহলে ওই যে উনি ডক্টর রেজাউল করিম যে বললেন যেসব বিধি ব্যবস্থা নেওয়া হবে ওইসব অবশ্যই নিতে হবে, ওইটাতেই কাজ হবে। আমাদের এখানে যেমন দোকান খোলা আছে, হ্যাঁ, আপনি ব্যাংকেও যেতে পারছেন, কিন্তু ওইসব বিধি মেনে চলতে হচ্ছে। ওরা মার্ক করে দিয়েছে যে আপনার কত দূরে দাঁড়াতে হবে আরেকজন থেকে। আমি আরেকটু যুক্ত করি, যেহেতু আজকে সংবাদ সম্মেলনে কিন্তু আমরা এই করোনায় কতজন আজকে মারা গিয়েছেন সেই তথ্যটি আমরা জানিনি, জানানো হয়নি, বলা হয়েছে প্রেস রিলিজের মাধ্যমে পরবর্তীতে দেওয়া হবে, নিশ্চয়ই আমরা সেটি পেয়ে যাব। আপনারা যেহেতু সমন্বিত করোনা নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করছেন, আপনাদের এই যে এখন পর্যন্ত আজকে যে আক্রান্ত হয়েছেন 12,425 জন মোট এবং 1 লাখের উপরে আপনাদের শনাক্তকরণ পরীক্ষা হয়েছে, আপনারা কি এই তথ্যগুলো বিশ্লেষণ করছেন যে বাংলাদেশের পরিস্থিতি কিংবা আক্রান্তের সংখ্যা কোন দিকে যেতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি তো এই কন্ট্রোল রুমে কাজ করা ছাড়াও ব্যক্তিগতভাবে আমি হচ্ছি রোগতত্ত্ববিদ, আমি এপিডেমিওলজিস্ট, সহযোগী অধ্যাপক।
আমি যে কথাটা আপনাকে বলতে চাই, যেদিন থেকে প্রথম থেকে আমাদের যে তথ্যগুলা এসেছিল সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা বিশ্লেষণ শুরু করেছি। আমাদের একেবারে প্রথম দিককার তথ্যের কথা আমি বলবো না, তখন আমাদের নমুনা সংখ্যা খুব সীমিত ছিল। এই আমাদের 30টা 35টা বা 100টা পরীক্ষা হতো, কিন্তু যখন থেকে আমরা 2000 বা 3000-এর উপর পরীক্ষা শুরু করলাম তখন থেকে আমরা নমুনার সাথে সাথে, নমুনা সংগ্রহের মাত্রার সাথে সাথে রোগের বা আক্রান্তের সংখ্যার একটা কোরিলেশন বা একটা সম্পর্ক দেখতে চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে আমাদের নমুনা সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। এটা এমন খুব বেশি বলা যাবে না যে রোগীর সংখ্যাই বেড়ে যাচ্ছে। আপনি যত বেশি নমুনা সংগ্রহ করছি আমরা, সেই অনুপাতে আমরা যেদিন 7000 নমুনা সংগ্রহ করছি বা 6000 নমুনা সংগ্রহ করছি, সেই দিন আমাদের 700, 750 এরকম 600, 650 কেস হচ্ছে। তবে একটা জিনিস নিঃসন্দেহে বলা যায় যে কমিউনিটি ট্রান্সমিশনের যে পর্যায়ে আমরা আছি, শুধু নমুনা সংগ্রহের মাত্রার সাথে সমন্বয় রেখে কেসের সংখ্যা বাড়ছে, এর সাথে যোগ হয়েছে হচ্ছে আমাদের কমিউনিটি ট্রান্সমিশনের ইফেক্ট, যে একজন থেকে দুইজনের ছড়ায় যাওয়া, দুইজন থেকে 5 জনের ছড়িয়ে যাওয়া, সেই এফেক্টটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন 5000-এর উপর যখন থেকে আমরা নমুনা সংগ্রহ শুরু করলাম তখন আমাদের কেস সংখ্যা কিন্তু 500-550-এর মধ্যে ছিল। এখন কিন্তু সংখ্যাটা 750, 800-র 750 বা কাছাকাছিও চলে যাচ্ছে। 790, হ্যাঁ, এটা ক্রস করে যাচ্ছে। কাজেই আমাদের নমুনা সংগ্রহের সাথে যেরকম সেটা সম্পর্কিত, সেই রকম কমিউনিটি ট্রান্সমিশনের এফেক্টটা এখন আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে আপনি যদি বলতে চান যে আনুমানিক ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এখনই আমি বলবো ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট। এখনই প্রেডিক্ট আমরা করতে চাচ্ছি না। আমরা আমাদের নমুনা সংখ্যা এই সপ্তাহের শেষ দিকে 13,800 আমরা নির্ধারণ করেছি। আমরা সেই রকম একটা নমুনা সংখ্যায় পৌঁছতে পারলে এবং সেই হিসাবে এক সপ্তাহের একটা যদি আক্রান্তের সংখ্যা আপনাদেরকে দিতে পারি ধারাবাহিকভাবে, তখন আমরা বলতে পারবো যে আমরা কি পিকে আছি, না আমরা আরো উঠবো, না আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবো। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমি একটু ডাক্তার জিলানি তার কাছে যেতে চাই। নিশ্চয়ই আপনি রিজওয়ানুল করিমের কথা শুনছিলেন যে আক্রান্তের পরিসংখ্যান এবং বর্তমান বাস্তব চিত্রটি কি অবস্থায় আছি আমরা। আপনার কাছে কি মনে হয়, যেহেতু আমরা এই ভাইরাসের চরিত্রটি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি এই গবেষণার মাধ্যমে, এখানকার ভাইরাসটি কি ধরনের এবং কতটুকু তাণ্ডব আমাদের বাংলাদেশে চালাতে পারে, তো এই অবস্থায় যে বিষয়গুলো নিয়ে আগে আলোচনা হচ্ছিল যে লকডাউন শিথিল করার বিষয়ে, আমরা এই শিথিল করাটা কি কতটুকু যৌক্তিক হচ্ছে, আপনি একটু যদি আমাদেরকে বলেন। আসলে জীবন ও জীবিকায় দুটোই আসলে ইম্পর্টেন্ট। আমাদের যেমন লকডাউনটা জরুরি, যাতে এই ভাইরাসটার সংক্রমণটাকে আমরা ঠেকাতে পারি। আমরা কিন্তু সমস্ত কিছু আমরা বন্ধ করে দিয়েও বেশি দিন থাকতে পারি। ইনিশিয়াল অবস্থাতে আমাদের যে ছুটি ঘোষণা করা হয়েছে সেটাকে যদি আমরা আরো স্ট্রিক্টলি 2 সপ্তাহের জন্য বা 3 সপ্তাহের জন্য আমরা যদি লকডাউন করতে পারতাম, তাহলে হয়তো অনেক বেশি কার্যকর হতে পারত। কিন্তু সেটা যখন করা যায়নি, সেটাকে কিন্তু আমরা 1 মাস ওয়েট করবো না 2 মাস ওয়েট করবো, এটাও কিন্তু এই ভাইরাসের চরিত্র বা এই ডিজিজটা যদি আমরা বলতে পারবো। তবে আমার ব্যক্তিগত যে সাজেশন সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে একটা সাইন্টিফিক ডিস্টেন্সিং। আমরা যেমন এতদিন ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছিলাম, এখন আমি মনে করি যে সাইন্টিফিক ডিস্টেন্সিং এটাকে মেনটেন করতে হবে, যেটা আমাদেরকে সমস্ত জনসাধারণকে যেটা করতে আমাদের প্রচারও করতে হবে সাইন্টিফিক ডিস্টেন্সিং কি ব্যাপার, কি জিনিস, এবং একই সাথে মনে করেন আমরা হয়তো ট্রান্সপোর্টেশনটা, গণপরিবহনকে। যে আপনি যে বিষয়টি বলছেন যে সায়েন্টিফিক ডিস্টেন্সিং, এই বিষয়টি যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন যে আসলে সায়েন্টিফিক ডিস্টেন্সিং বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন। সাইন্টিফিক ডিস্টেন্সিং বলতে আমি বুঝতে চাচ্ছি, যেমন এই ভাইরাসটা আমরা জানি যে 2 ফিট থেকে 6 ফিট ডিস্টেন্সিং। এখন আমি টোটাল আইসোলেশনও থাকতে পারি অথবা সোশ্যাল ডিস্টেন্সিংও করতে পারি, কিন্তু সাইন্টিফিক ডিস্টেন্সিং ইন দ্যাট সেন্স, যেমন আমি হয়তো গণপরিবহনকে ওপেন করে দিলাম, কিন্তু আমি সেখানে 20 জনের বেশি যাত্রী উঠে দেব। আমি হয়তো অফিস আদালতকে খুলে দেব, কিন্তু সেখানে হয়তো 2টা বা 3টা ফেজে আমি কর্মকাণ্ড চালাবো। বা স্কুল কলেজে একটা ক্লাসে আগে যদি 100 জন স্টুডেন্ট বসা হতো, সেখানে আমি হয়তো 30 জনকে বসাবো। এবং
জনসাধারণকেও সচেতন করতে হবে, তারা যাতে ভিড় এড়িয়ে চলেন, তারা যাতে মাস্ক ইউজ করেন, তারা যাতে স্যানিটাইজার ইউজ করেন। আবার একই সাথে আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলোও যেন চালানো যায়। তা নাহলে আসলে আমরা কিন্তু আমাদের দেশে এই ভাইরাসটা কতদিন পরে আমরা ফিরতে যাবে, কতদিন পরে এটা শেষ হবে, এটা কিন্তু আমরা আগে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না, বিভিন্ন কারণেই হয়তো যাচ্ছে না। এটা হতে পারে এনভায়রনমেন্টাল, হয়তো একটা কারণ থাকতে পারে, আমাদের নিজস্ব ইমিউনিটির একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে সিভিয়ার ডিজিজ হয়তো অত বেশি হচ্ছে না, অথবা ডেথ রেটও ওরকম অত বেশি হচ্ছে না, কিন্তু কিন্তু সংক্রমণ যে কমে আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। বা আমাদের যেমন মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখেছি যে একটা এরকম 1 লক্ষ লোকের, লাখ লাখ লোকের একটা সমাগম হয়েছে, সেখানে 30,000 মানুষকে আমরা 2 সপ্তাহের জন্য লকডাউন করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু ওইরকম কোন সংক্রমণ কিন্তু আমাদের চোখে পড়ে না। এর অর্থ কিন্তু এই না তাদের মধ্যে সংক্রমণটা হয়ে গেছে, মানে বন্ধ ছিল। সংক্রমণ তো হয়তো হচ্ছে, কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক্যালি হয়তো তাদের মধ্যে ট্রান্সমিশন হচ্ছে, তারা হয়তো ভবিষ্যতে যেহেতু অন্য মানুষকে ট্রান্সমিট করবে। উপসর্গবিহীন তো সেটা- রোগীর সংখ্যা যেহেতু অনেক বেশি, মানে আক্রান্তের সংখ্যা বলা হচ্ছে এখানে 20% কিংবা তারও বেশি হতে পারে, তো সেই জিনিসটি নিশ্চয়ই আমাদের একটি আতঙ্কের কারণ। ডাক্তার জিলানী, আপনার কাছে আসবো আমি, তার আগে একটু ডাক্তার মোহাম্মদ আবু তাহের আপনার কাছে আবারও একটু যাই। যে বিষয়টি আপনার সাথে আলোচনা করছিলাম ভ্যাকসিনের বিষয় নিয়ে, যে ইতালি একটি ভ্যাকসিন ইতিমধ্যেই কার্যকর ভ্যাকসিনের দাবি তারা করেছেন, তারা আবিষ্কার করেছেন। তো আসলে ভ্যাকসিনের যে গবেষণায় আমেরিকাতেও সেটি চলছে, যুক্তরাজ্যেও চলছে, তারাও অনেক অগ্রগতি করেছেন। তো সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য আছে যে কারা ভ্যাকসিনে সবচেয়ে বেশি এগিয়ে আছেন এই মুহূর্তে ভ্যাকসিন গবেষণার ক্ষেত্রে? ভিতরের খবর তো জানা যাবে না, সবাই থাকবে যে আমরা নিয়ে আসতেছি। তবে যতটুকু আমি শুনেছি ডিসকাশনে, ফাইজারের যে সিইও আছেন উনিও কথা বলছিলেন টিভিতে গতকালকে। তো মনে হয় যে এই বছরের শেষের দিকে আর কি, বা নেক্সট ইয়ারের শুরুতে আর কি, আর্লিয়ার যদি হয় আর কি আসবে। কিন্তু ভ্যাকসিনের আগে আমাদের অন্য যেসব আরো রেমেডি আছে ওগুলি হয়তো ডেভেলপ হবে এবং ওগুলিতে কাজ হবে। যেমন একটা হচ্ছে ওই যে মনোক্লোনাল অ্যান্টিবডি, আপনার ওই কনভেনশনাল প্লাজমা থেকে নেওয়া হয়, তো ওইটাতে হয়তো আমাদের অনেক রোগী আমাদের সেভ করতে পারবো আর কি। ওইটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং ওইটা আপনার সামারের শেষের মধ্যে ওইটা অ্যাভেলেবল হবে। তো ভ্যাকসিন আসার আগ পর্যন্ত এইসব ওষুধ দিয়ে রেমডেসিভির, তারপরে কনভালসেন্ট প্লাজমা বা মনোক্লোনাল অ্যান্টিবডি এগুলি দিয়ে আমাদের রোগীর চিকিৎসা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি আবার একটু রিজওয়ানুল করিমের কাছে যেতে চাই, যে আপনারা বলছেন এই সপ্তাহ খানেকের মধ্যে সেই নমুনা পরীক্ষা 13,000-এর মতো নিয়ে যেতে চান। তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে আমরা জেনেছি যে 33টি ল্যাবে এই করোনা শনাক্তের পরীক্ষা চলছে। আজকে নতুন করে একটি যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আরও কতটি ল্যাব আপনারা করতে যাচ্ছেন এই সংখ্যা বাড়ানোর জন্য? এই সংখ্যা বাড়ানোর জন্য আমাদের ল্যাবের সংখ্যা সরকারিভাবে আরো 4-5টা জায়গা যাদের পিসিআর মেশিন রয়েছে, সেই জায়গাগুলো আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। শুধু ল্যাব করলে তো হবে না, সেই জায়গার পরীক্ষার ফলাফলগুলো যাতে গুণগত মান সম্পন্ন হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হয়। আর গতকালই এবং আজকে সকালে মহাপরিচালক মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছিলেন, আমরা সেই অনুপাতে কাজ করছি যে 13টি বেসরকারি ল্যাব, এই 33-34টার সাথে সরকারি 5টা এবং আরো 13টা বেসরকারি ল্যাব, যদি আমরা এটা ওদের সাথে আমাদের সেভারাল টাইমস মিটিং হয়েছে, এই 13টা বেসরকারি ল্যাব আমাদের এই নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষার কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবে। তো এখন যে 13,000 আপনারা নমুনার পরীক্ষা করে তারপরে আপনারা নির্ধারণ করতে পারবেন, হয়তো আপনারা বলছেন যে এই কোন স্টেজে, সংক্রমণের কোন স্টেজে আমরা রয়েছি, কিংবা সামনের দিনে পরিস্থিতি কি হতে স্টেজের পারে। কথা যদি আমি বলি ভাই, স্টেজের কথা, আমরা 4th স্টেজে রয়েছি, কমিউনিটি ট্রান্সমিশন। আমরা 13,000, আমাদের 16 কোটি মানুষের দেশ, আমরা যদি 10,000-এর উপরে 10 থেকে 15,000 টেস্ট আমরা নিয়মিত করতে পারি এবং সেটা যদি আমরা 15 দিন যাবত করতে পারি, তাহলে এই টেস্টের মধ্যে টেস্ট অনুপাতে আক্রান্তের সংখ্যা দেখে আমরা একটা ধারণা করতে পারবো যে আসলে 15,000-এর মধ্যে প্রতিদিন যদি বাড়তে থাকে, মনে করেন 1,000, 1,500, 2,000 এরকম করে বাড়তে থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড। কাজেই একই সংখ্যক টেস্টের মধ্যে যদি আমরা রোগের আক্রান্তের সংখ্যাটা দেখতে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো
যে আসলে আমাদের অবস্থানটা অ্যাকচুয়ালি কিরকম। এখন যেটা করছি এটা দিয়ে আমরা বুঝতে পার আমরা 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 নিজেরা তো বটেই, সাধারণ মানুষও বুঝতে পারছে যে আমাদের টেস্টের সংখ্যা যেহেতু বাড়ছে সেই হিসাবে রোগীর সংখ্যা বাড়ছে। এটা এমন না যে রোগীর সংখ্যা একদিনে লাফ দিয়ে এত বেড়ে গেল। আপনি দেখেন এপ্রিলের 1 তারিখে আমাদের রোগীর সংখ্যা ছিল 2-3, তখন আমাদের টেস্ট হয়েছিল কয়টা? 70 থেকে 100টা। এখন আমাদের 6,500 টেস্ট হয়, এখন আমাদের রোগীর সংখ্যা 790, 750 এরকম। তাহলে এটা তো টেস্টের অনুপাতে আসলে রোগীর সংখ্যা বাড়া। কাজে আপনি যদি নির্দিষ্ট সংখ্যক একটা 10,000 থেকে 15,000 অনুপাতে 10-15 দিন যাবৎ টানা আমরা টেস্ট করে গিয়ে তার মধ্যে সংক্রমণের হারটা দেখতে পারি, তখন আমরা নিশ্চয়ই আপনাদেরকে একটা নির্দেশনা দিতে পারবো এবং সেই হিসাবে আমরাও একটা আনুমানিক একটা মানে আমাদের অনুমানটাও তখন বিজ্ঞান ভিত্তিক অনুমান হবে, আর এখন একটা নিছক অনুমান। আসলে এই অনুমানের উপর ভিত্তি করে আরেকটি কথা বলা বিষয় যে যাবে। যারা টেস্ট করতে চান, যারা তাদের শরীরে উপসর্গ আছে বলে মনে করছেন, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে টেস্ট করতে যাওয়া একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। 2-3 দিন, 1 সপ্তাহ ধরেও তারা টেস্ট করাতে পারছেন না। তো সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াটাকে আরো সহজ করার কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? আরো কিভাবে সহজে যারা আক্রান্ত উপসর্গ নিয়ে আছেন তারা টেস্ট করাতে পারেন? এই আপনাকে আজকেই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিছুটা আশ্বস্ত করতে চাই। প্রথমে একটু কথা আমি না বললেই না। দেখেন, এটা এমন একটা রোগ, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী, সবচেয়ে উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনার দেশগুলোকে হতবুদ্ধি করে দিয়েছে। ইটালি, স্পেন, আমেরিকার মতো দেশগুলো আকাশের দিকে হাত তুলে স্রষ্টার কাছে ভিক্ষা চেয়েছে কি করা যায়। সেই হিসেবে যদি আমরা বলি, আপনি যদি শোনেন, দেখেন আমাদের যেটা মনে হবে আপনার কাছে সেটা হচ্ছে এই আমাদের কমিউনিটি ট্রান্সমিশনের যে পর্যায়টা এখন চলছে, এই পর্যায়ে আমরা চাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা যে স্যাম্পলটা কালেক্ট করতাম সেই স্যাম্পলটা আমরা যাতে সেন্টার বেস করতে পারি। সেই জন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা জায়গা চেয়েছি, তারা আমাদের আমরা বুথ বসাচ্ছি কেরালা মডেলে বা সাউথ কোরিয়া মডেলে। সেই বুথে এসে মানুষ স্যাম্পল গুলা দিতে পারবেন। অবশ্যই আমাদের মোবাইল টিম গুলা কাজ করবে। সেগুলা শুধুমাত্র যারা গুরুতর আক্রান্ত রোগী, যারা প্রতিবন্ধী এবং যাদের পক্ষে কোনো মতেই বুথে আসা সম্ভব না, তাদের বেলায় আমরা মোবাইল টিম গুলা চালু রাখবো, আর সাধারণ মানুষকে আমরা বুথের লোকেশন দিয়ে দিব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমি একটু ডাক্তার জিলানি তার কাছে যেতে চাই। আমরা এই করোনার সংক্রমিত হওয়ার পর থেকেই যে বিষয়টি নিয়ে আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে সংক্রমণের পরীক্ষা এবং চিকিৎসার বিষয় নিয়ে। পাশাপাশি আমরা জানি যে এই ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী কিন্তু অনেক গবেষণা চলছে। তো বাংলাদেশে আসলে সেই গবেষণার অগ্রগতিটা কত দূর? আপনারা কি ধরনের গবেষণা দেখছেন কিংবা আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন এই ভাইরাস নিয়ে গবেষণার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি আমাদের এখানে ওই ধরনের গবেষণা কিন্তু তেমন একটা করা হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা যে ব্যাপারগুলো খেয়াল করছি সেটা হচ্ছে, যেমন এর জিনোম সিকোয়েন্সিং হয়েছে, সেই কারণে আমরা হয়তো এদের থেকে আরো সহজ উপায়ে, যেমন লুপ মিডিয়েটেড আইসোথার্মাল অ্যাম্প্লিফিকেশন, এটা আরো সহজ একটা পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে আমরা পিসিআর এর অল্টারনেটিভ কিন্তু আরো দ্রুত আমরা করতে পারবো, এবং সেই লক্ষ্যে আমরা কিছু কিছু কাজ করছি যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা রিপোর্টটাও দিতে পারি, এবং অ্যাজ ওয়েল এজ আমরা একটা অথেন্টিক রিপোর্টও দিতে পারি। না, বাংলাদেশে কি জেনোম সিকোয়েন্সিং হয়েছে? এখন পর্যন্ত কিন্তু আমরা সেই তথ্য জানি না। আমরা আমাদের জেনোম সিকোয়েন্সিং হয়নি, কিন্তু যে সিকোয়েন্স আমাদের জানা আছে সেই সিকোয়েন্সের উপর ভিত্তি করেই আমরা কিন্তু এর মধ্যে যে কনজার্ভ জিনটা আছে সেই কনজার্ভ জিনটাকে টার্গেট করে প্রাইমার তৈরি করে আমরা কিন্তু সেই প্রাইমারকে ইউটিলাইজ করে আমরা নতুন ধরনের আমাদের যে অর্গানিজম আছে সেটার এগেইনস্টে আমরা ডেভেলপ করতে পারি। জি, ডাক্তার জিলানি আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু যুক্তরাষ্ট্রে ডাক্তার মোহাম্মদ আবু তাহের তার কাছে একটু যেতে চাই। আপনি দেশের বাইরে হাজার হাজার কিলোমিটার দূরে আছেন, কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের খবর আপনি রাখছেন, দেখছেন, এবং এখানকার যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে তাদের সাথেও আপনার যোগাযোগ রয়েছে। বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে আপনার আসলে কি ধরনের পরামর্শ রয়েছে? আমরা এইখানে এই করোনা সংক্রমণ ঠেকাতে কি পদক্ষেপ আরো জোরালোভাবে নেওয়া যায়? আপনার কাছে কি মনে হয়? আপনি একটু পরামর্শ যদি আমাদেরকে দেন।
ওই তো ডাক্তার করিমের কাছে শুনলাম আমরা যে কি মেজার্স না হচ্ছে, এবং ওইগুলি আর কি এখন তো মানে কি কিসে লাভ হবে এটা তো আমরা সবাই জানি, এটা অবভিয়াস হয়ে গেছে। নতুন নতুন তথ্য আসতেছে, কিন্তু যেসব বেসিক্স যে সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে হাত ধোয়া, এইসব মেজার্স যেগুলি, ওগুলি মেইনলি ট্রান্সমিশন ঠেকানোর জন্য আর কি। তারপরে তো মানে টেস্ট করা, বেশি বেশি টেস্ট না, ডাক্তার জিলানি একটি কথা বলছিলেন যে সায়েন্টিফিক ডিস্টেন্সিং মেনটেন করার বিষয়, যে নতুন একটি বিষয় যে সায়েন্টিফিক ডিস্টেন্সিং, এই বিষয়টিকে আপনি কি মনে করেন যে আসলে নতুনভাবে সায়েন্টিফিক ডিস্টেন্সিং মানুষকে কিভাবে বোঝানো যাবে? গণমাধ্যমে অবশ্যই। আমি ওইটা ডক্টর জিলানির উপরে ছেড়ে দিব আরো এক্সপ্লেন করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমি আবার একটু রিজওয়ানুল করিমের কাছেই যেতে চাই। আপনারা বলছেন যে নমুনার পরীক্ষার সেগুলো আরও বাড়ানো হবে, এবং আমরা জানি যে এই যত পরীক্ষা করবেন রোগীর সংখ্যা ততই বাড়বে, এবং ক্রিটিক্যাল রোগীর সংখ্যাও হয়তো বাড়বে ভবিষ্যতে। তো আমাদের যে হাসপাতাল ব্যবস্থাপনা কিংবা রোগীদের চিকিৎসা, ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে অনেক অভিযোগ এসেছে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক অভিযোগ আসছে। নিশ্চয়ই সেই অভিযোগ সম্পর্কে আপনারাও জানেন। তো এই স্বাস্থ্য সেবার বিষয়টি আপনারা কিভাবে সামাল দিবেন সামনের সময়ে রোগীর সংখ্যা যদি বাড়ে? আমরা আসলে খারাপটা কখনো ভাবতে চাই না, আমরা আশাবাদী, এবং এখন পর্যন্ত আমরা যেভাবে আছে একটা মধ্যমায়ের দেশ হিসাবে বা নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে যে সার্ভিসটুকুন আমরা দিতে পেরেছি, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের দিক থেকে পুরোপুরি সন্তুষ্ট না হলেও আমরা একেবারে অসন্তুষ্ট এতটুকুন বলা যাবে না। আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, এবং মানুষও সেবা পেয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হওয়ার সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম না। আমাদের হাসপাতালগুলো আপনি জানেন, বেশ কয়েকটি হাসপাতাল আমরা কোভিড রোগীদের জন্য সরাসরি ডেডিকেটেড করেছি, যেমন কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, তারপরে মহানগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, লালকুঠি, বেশ কয়েকটি হাসপাতাল। আমি আপনার সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে এই হাসপাতালগুলো যেমন নতুন অনেক হাসপাতাল যুক্ত হচ্ছে করোনার চিকিৎসায়, তার সাথে একটি বিষয় শুরু থেকে বলা হচ্ছিল ভেন্টিলেটর এবং আইসিইউ ব্যবস্থা আমাদের কিরকম রয়েছে। তো ভেন্টিলেটর আসলে আপনারা নতুন করে কত সংগ্রহ করেছেন, কিংবা আইসিইউর সংখ্যা কত, এই বিষয়ে যদি আমাদেরকে একটু সর্বশেষ তথ্য দিতেন আপনি। ধন্যবাদ। দেখেন, আইসিইউর সংখ্যা হচ্ছে, আইসিইউটা লাগে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারের যেসব রোগী তাদের জন্য আইসিইউর সংখ্যা। তা আইসিইউর বেড আমাদের 170টি বেড আমাদের তখন পর্যন্ত রেডি ছিল, পরে সেটা আরো বাড়ানো হয়েছে এবং সেগুলোর কাজ চলছে। আপনি জানেন যে বসুন্ধরা শপিং বসুন্ধরার যে কনভেনশন সেন্টার, সেইখানেও আমরা আমাদের যে হাসপাতালটি করা হয়েছে আইসোলেশন সেন্টারের মাধ্যমে, সেখানেও প্রায় 100 আইসিইউ বেড আমরা স্থাপন করেছি। আমাদের ভেন্টিলেটরের যে সরবরাহ আমরা করতে পেরেছি, সেই ভেন্টিলেটরের সক্ষমতা দিয়ে এখন পর্যন্ত যা আছে রোগী, সেগুলো আমরা সামাল দেওয়া যাচ্ছে। এইখানে একটা কথা না বললেই না, আপনারা যদি পত্র পত্রিকায় দেখেন, ইদানিংকার পত্র পত্রিকায়, বিশেষ করে গার্ডিয়ান, ইকোনমিস্ট এবং বড় বড় পত্রিকাগুলোতে, এই রোগীর জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে অক্সিজেন, নট ভেন্টিলেটর। ভেন্টিলেটরে যেসব মানুষ ঢুকেছে তাদের মধ্যে খুব কম মানুষ ফিরে এসেছে। আপনি যদি আমরা ইউকের, ব্রিটেনের প্রধানমন্ত্রীর কথা বলি, বরিস জনসন, উনি বলেছে ওনাকে প্রতি ঘন্টায় 15 লিটার করে অক্সিজেন দেওয়া হয়েছে। তার মানে কি, অক্সিজেনের উপর আমরা আসলে বেশি ফোকাস করছি, যে যাতে আনইন্টারাপ্টেড অক্সিজেন সাপ্লাইটা পায়। আমরা ইতিমধ্যে যারা বাংলাদেশের অক্সিজেন তৈরি করে এবং অক্সিজেন চ্যানেল তৈরি করে, যেমন আবুল খায়ের গ্রুপ, স্পেকট্রা, এদের সাথে কথা বলেছি, এন্ড দে আর ওয়ার্কিং ভেরি হার্ড, তারা আমাদের অক্সিজেনের সক্ষমতা বাড়ানোর জন্য। আমি আপনাকে শুধু বলবো, যে ভেন্টিলেটর এবং যে আইসিইউ এর ব্যবস্থাপনা আমাদের এখন পর্যন্ত আছে, তা আমাদের এখন পর্যন্ত আক্রান্ত রোগী সামাল দেওয়ার জন্য যথেষ্ট আমরা বলতে পারি। ভবিষ্যতের জন্য হয়তো বলা যায় না কোন দিকে যায়। যদি এটা আমেরিকার মতো বা ইটালির মতো অবস্থা খোদা না করুক হয়ে যায়, তখন হয়তো আমরা বিব্রত হয়ে পড়বো। আমরাও আশা করি বাংলাদেশ যেন সেই পরিস্থিতিতে না যায়, সেই পরিস্থিতির মধ্যে আমাদেরকে না পড়তে হয়, আমরাও সেটি প্রত্যাশা করি। ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা একটু ডাক্তার মোহাম্মদ আবু তাহেরের কাছে যেতে চাই, যিনি যুক্তরাষ্ট্রে আছেন। নিশ্চয়ই আপনি এই আলোচনাগুলো শুনছিলেন, এবং আপনার পরামর্শ চাচ্ছিলাম যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে আমাদের কোনটি বেশি জরুরি এবং অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত, সেই পরামর্শটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম একটু।
না, প্রথমত আপনার তো কন্টাক্ট ট্রেসিং না, আপনার টেস্টটা বাড়াতে হবে আরো যতটুকু পারা যায়, যাতে আমরা কেস শনাক্ত করতে পারি আর তাদেরকে আলাদা করতে পারি যাতে আরো সংক্রমণ না হয়। আর তারপরে উনি যে বললেন যে ডক্টর করিম বললেন যে মানে বেসিক জিনিস যেগুলি মানে রোগীর যখন নাকি রোগী হসপিটালে ভর্তি হয়, হ্যাঁ অক্সিজেনের প্রথম দরকার পড়ে, কেননা ওই শ্বাসকষ্টর জন্যই ভর্তি হয় রোগী। তারপরে অবশ্য যারা সিরিয়াস হয়ে যায় তাদের ভেন্টিলেটর লাগে। তো আনুষঙ্গিক যেসব চিকিৎসা ওগুলিও কিন্তু অ্যাভেলেবল থাকতে হবে, যে একজন রোগীর লাঙের মধ্যে ক্লট হচ্ছে তার চিকিৎসা, তার ব্রেন স্ট্রোক হচ্ছে তার চিকিৎসা, আপনার হার্ট অ্যাটাক হচ্ছে ওইটার চিকিৎসা, ওইসব সাপোর্ট চিকিৎসা থাকতে হবে। আর আপনার এমনিতে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে ব্যাপার যেটা, ওটা তো বজায় রাখতেই হবে আর কি, যতদিন পর্যন্ত এই কেসের সংখ্যা নামে না আসে আর কি, আমরা টিকেট থেকে নামতে না থাকি। জি, ডাক্তার আবু তাহের, আপনাকে ধন্যবাদ। আমি একটু এস এম জিলানির কাছে যেতে চাই, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে রয়েছি। ডাক্তার জিলানি, আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এখন কোন বিষয়টিকে আমাদের আসলে খুব বেশি গুরুত্বের সাথে দেখা উচিত, যেহেতু এখন ট্রান্সমিশনের একটি বড় সংক্রমণ এখন দেখা যাচ্ছে আমাদের কমিউনিটিতে। জি। প্রথমত আসলে আমাদেরকে নাম্বার অফ টেস্টটা বাড়াতে হবে। হ্যালো, নাম্বার অফ টেস্টটা আমাদেরকে বাড়াতে হবে, এবং টেস্টটা শুধুমাত্র সিমটোম্যাটিক পেশেন্ট না, তার সাথে যারা কন্ট্যাক্ট আছে তারাও। তো তার ফলে আমরা যদি সেটাকে আলাদা করতে পারি, বাড়াতে পারি, তাহলে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি তাদেরকে আমরা ই করতে পারবো, যাতে এই যারা পজিটিভ হচ্ছে তাদেরকে আমরা আইসোলেট করে ফেলতে পারি, এবং আইসোলেশন থেকে অন্যরা যারা বা তাদের কন্ট্যাক্টে আসবে তারা যাতে তার থেকে দূরে থাকতে পারে, এবং এর মাধ্যমে আমরা আসলে এই ভাইরাসের সংক্রমণটাকে আমরা হয়তো কন্ট্রোল করতে পারি। না, এখন যে লকডাউন শিথিলতা চলছে সেই ক্ষেত্রে এই টেস্ট বাড়ানো, আইসোলেশন, সেই বিষয়গুলো কি আরো কঠিন হয়ে যাবে না? মানে টেস্ট হয়তো সংখ্যা বাড়বে, কিন্তু আইসোলেশন করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সেগুলো কি কঠিন হবে একটু? ইনফ্যাক্ট যদি লকডাউনটা যদি শিথিল করাই হয়, সেক্ষেত্রে টেস্ট বাড়িয়ে দেওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। যারা পজিটিভ হবে তাদেরকে আমরা আইসোলেট করে ফেলতে হবে, তার থেকে যেন সাধারণ মানুষ যাতে তার কন্ট্যাক্টে না যায়। যারা অফিসে যাবে বা যারা বাইরে যাবে বা ফ্যাক্টরিতে যাবে, তাদেরকে অবশ্যই টেস্টের আওতায় আনতে হবে। যাদের ইনফেক্টেড থাকবে, তাদেরকে সংক্রমিত থাকবে, তারা যেন অফিস থেকে দূরে থাকে। এবং এইভাবে না হলে আসলে ইনফ্যাক্ট আমরা টেস্টও যদি না করি, আবার একদিকে যদি লকডাউনও উঠিয়ে দিই, তাহলে কিন্তু একটা ম্যাসাকার। জি, ডাক্তার জিলানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। ডাক্তার রিজওয়ানুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে, সর্বশেষ তথ্য দিয়ে আজকের আলোচনাকে সমৃদ্ধ করার জন্য। এবং ডাক্তার মোহাম্মদ আবু তাহের, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র থেকে আমাদের পরিস্থিতি এবং আমাদের করণীয় সম্পর্কে মূল্যবান পরামর্শের জন্য। তিনজনকেই ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই আলোচনায় যুক্ত থাকার জন্য এবং এই আলোচনা দেখার জন্য। আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকতে পারে করোনা ভাইরাস নিয়ে, সেই সম্পর্কে আমাদেরকে মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন ইমেইলের মাধ্যমে covid19@ntvbd.com। এছাড়াও চিঠিও লিখতে পারেন আমাদেরকে এই ঠিকানায়, প্রযোজক কোভিড-19 করোনায় করণীয়, এনটিভি 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আর অনুষ্ঠানটি যদি পুনরায় আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আমাদের অনলাইন ভিজিট করতে পারেন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা থেকে নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।